আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে বিবিসি আন্তর্জাতিক ওয়ার্ল্ড নিউজে। বেলারুশে ভয়ঙ্কর পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার। ভেনেজুয়েলার ভূখণ্ডে প্রথম মার্কিন হামলা, সরাসরি যুদ্ধ শুরু। যুদ্ধবিরতির আগে গাজায় পেতে রাখা হয় ভয়ঙ্কর ট্রাক বোমা। শুনছিলেন শিরোনাম, এইবার বিস্তারিত। বেলারুশে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ওরেশনিক মোতায়েন করেছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পরাশক্তি রাশিয়া। বেলারুশের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী এক বিবৃতিতে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, সেনাবাহিনীর ওরেশনিক ক্ষেপণাস্ত্র বিভাগ দেশের নির্দিষ্ট এলাকায় কমব্যাট ডিউটি পালন শুরু করেছে। এই ক্ষেপণাস্ত্রটি সম্পর্কে একবার রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 10 গুণ বেশি গতিসম্পন্ন এবং একে আটকে দেওয়ার মতো এয়ার ডিফেন্স সিস্টেম এখনও তৈরি হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, বেলারুশে মোতায়েনের পর পুরো ইউরোপ এখন এই ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে, কারণ মধ্যম পাল্লার এই ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৫,৫০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফলে বেলারুস থেকে ইউরোপের যে কোনো লক্ষ্যবস্তুতে তো বটেই, এমনকি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলেও আঘাত হানতে পারবে ওরেশনিক। রাশিয়া এবং বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে অরণ্য পথের ভেতর দিয়ে একটি ওরেশনিক ক্ষেপণাস্ত্র নিয়ে যাওয়া হচ্ছে এবং সেটি ঢাকা আছে সবুজ রঙের জাল দিয়ে। বেলারুশের ঠিক কোথায় এই ক্ষেপণাস্ত্রটি মোতায়েন করা হয়েছে তা জানায়নি রুশ এবং বেলারুশ সেনাবাহিনী। পশ্চিমা রাজনীতি বিশ্লেষকদের একাংশের মতে, সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর কয়েকজন সদস্য এমন কিছু ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যেগুলো রাশিয়ার একদম ভেতরে আঘাত হানতে সক্ষম। এমন তথ্য পাওয়ার পরই বেলারুশে ওরেশনিক মোতায়েনের সিদ্ধান্ত ও পদক্ষেপ নিয়েছে রাশিয়া। দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় প্রথমবারের মতো স্থলভিত্তিক সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ফ্লোরিডার মারা লাগো রিসোর্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন। ট্রাম্প জানান, ভেনেজুয়েলার একটি ডকিং সুবিধা বা নৌবন্দরে এই হামলা চালানো হয়েছে। এটি মূলত মাদক পাচারের কাজে ব্যবহৃত হতো। মার্কিন প্রেসিডেন্টের এই ঘোষণা অঞ্চলটিতে যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সংবাদ সম্মেলনে বলেন, ভেনেজুয়েলার ওই বন্দরে একটি বিশাল বিস্ফোরণ ঘটেছে। সেখানে মাদকবাহী নৌকাগুলো বোঝাই করা হতো। তিনি আরও জানান, মার্কিন বাহিনী এখন থেকে শুধু নৌকা নয়, বরং যেখান থেকে এগুলো পরিচালিত হয় সেই মূল আস্তানাগুলোতেও আঘাত হানছে। তবে এই হামলা সুনির্দিষ্টভাবে কোথায় চালানো হয়েছে বা কারা এটি পরিচালনা করেছে সেই বিষয়ে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি। মার্কিন সংবাদ মাধ্যমগুলোর দাবি, এই অপারেশনটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকতে পারে। এদিকে ভেনেজুয়েলা সরকার এখন পর্যন্ত এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে কারাকাস দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছে, মাদক পাচারের অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে ওয়াশিংটন আসলে ভেনেজুয়েলায় সরকার পরিবর্তন এবং দেশটির বিশাল তেল সম্পদ দখল করতে চাইছে। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান এবং পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ভেনেজুয়েলার প্রায় ২৪টি নৌযানে হামলা চালিয়েছে আমেরিকা, যাতে এখন পর্যন্ত অন্তত ১০০ জন নিহত হয়েছেন। তবে এসব অভিযানে মাদক পাচারের কোনো অকাট্য প্রমাণ এখন পর্যন্ত প্রকাশ করেনি ওয়াশিংটন। বিশেষজ্ঞরা মনে করছেন, ভেনেজুয়েলার ভূখণ্ডে এই সরাসরি আঘাত একটি মারাত্মক উস্কানি। বলা যায়, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো সার্বভৌম রাষ্ট্রের অনুমতি ছাড়া এমন হামলা অবৈধ আগ্রাসনের শামিল। বর্তমানে ভেনেজুয়েলা উপকূলে মার্কিন নৌবাহিনীর ব্যাপক উপস্থিতি এবং পুয়ের্তো রিকোয় ১৫,০০০ সেনার সমাবেশ বড় ধরনের কোনো সামরিক সংঘাতের ইঙ্গিত দিচ্ছে। গাজা সিটিতে যুদ্ধবিরতির ঠিক আগ মুহূর্তে ইসরায়েলি বাহিনীর নতুন এক বিধ্বংসী কাণ্ড ঘটায়। তাদের সেই ভয়ঙ্কর রণকৌশলের তথ্য উঠে এসেছে রয়টার্সের অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েল বর্তমানে সাধারণ সাঁজোয়া যান বা এপিসিগুলোকে শক্তিশালী ট্রাকে রূপান্তরিত করে সেগুলোতে ১ থেকে ৩ টন পর্যন্ত বিস্ফোরক বোঝাই করে জনবসতিপূর্ণ এলাকায় ব্যবহার করছে।
বিশেষ করে তিল আল হাওয়া এবং সাবরা এলাকায় এই ধরনের ট্রাক বোমার ব্যাপক ব্যবহারের ফলে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং শত শত ভবন মাটির সঙ্গে মিশে গেছে। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকরের আগের সপ্তাহগুলোতে ইসরায়েলি সেনারা গাজা সিটির কেন্দ্রের দিকে অগ্রসর হয়। সে সময় বিমান হামলার পাশাপাশি এই এপিসি বোমা ও ভারী বুলডোজার ব্যবহার করে বিস্তীর্ণ এলাকা গুড়িয়ে দেওয়া হয়। উপগ্রহ থেকে পাওয়া ছবি এবং ড্রোন ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে তেল আল হাওয়া উপশহরের মতো একসময়ের সমৃদ্ধ এলাকাগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্থানীয় বাসিন্দা হেশাম মোহাম্মদ বাদাবি জানান, তার 5তলা ভবনটি কোনো পূর্ব সতর্কবার্তা ছাড়াই 5টি পরপর বিস্ফোরণের মাধ্যমে ধূলিসাৎ করে দেওয়া হয়। রয়টার্সের অনুসন্ধানে ঘটনাস্থলে বিস্ফোরিত সাঁজোয়া যানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এটা প্রমাণ করে ভবনগুলো সাধারণ কোনো হামলায় নয়, বরং পরিকল্পিতভাবে বিপুল পরিমাণ বিস্ফোরক ভর্তি গাড়ি দিয়ে ধ্বংস করা হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, জনবহুল এলাকায় কয়েক টন বিস্ফোরক ভর্তি এপিসি ব্যবহার করা অত্যন্ত অস্বাভাবিক এবং এটি আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন হতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের পাতা ফাঁদ নিষ্ক্রিয় করতে এই কৌশল নেওয়া হয়েছে। তবে এই দাবির সপক্ষে কোনো প্রমাণ মেলেনি। মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে 2000 পাউন্ড ওজনের ভারী বোমার সরবরাহ স্থগিত করার পর ইসরায়েল এই বিকল্প ও স্বল্প প্রযুক্তির বিধ্বংসী পথ বেছে নিয়েছে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে হামাসের হামলায় ইসরায়েলি D9 বুলডোজারগুলো ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং সেগুলোর বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞা থাকায় ইসরায়েলি সেনাবাহিনী গাজার ভবনগুলো গুড়িয়ে দিতে এখন এই ভয়াবহ এপিসি বোমার ওপর নির্ভর করছে। জাতিসংঘের মানবাধিকার সংস্থার মতে এর ফলে গাজা সিটির অন্তত 80% ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে এবং কোনো সুনির্দিষ্ট সামরিক প্রয়োজনীয়তা ছাড়াই এই ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।